সবাইকে শুভেচ্ছা। তো যে আলোচনাটা আমরা শুরু করেছিলাম, যদি সামগ্রিক দিক আমরা বিবেচনা করি, যদি বৃহত্তর কল্যাণের কথা আমরা চিন্তা করি, তাহলে ছোট ছোট যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকিগুলো কিন্তু আমাদের অগ্রাহ্য করতে হবে। সিগমুন্ড ফ্রয়েড মনে করতেন যে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই আক্রমণাত্মক প্রবৃত্তি থাকে এবং সভ্যতা কেবল তখনই টিকে থাকে যখন আইন এবং অপরাধবোধ নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের এই প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রণ করা হয়। একটি মনস্তাত্ত্বিক আইনি বিশ্লেষণে ফ্রয়েডের এই অবস্থানকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে: কেবলমাত্র আইনের শাসন মেনে নিলেই ব্রাদার্স হত্যাকারী বর্বর থেকে আত্মসংযমী ব্যক্তিতে পরিণত হয়, যারা একটি সভ্য সমাজ গঠন করতে পারে। এখানে যে ব্রাদার্স শব্দটা ফ্রয়েড ব্যবহার করেছেন, তার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন মনোবিশ্লেষণ তত্ত্বের মানব সমাজের ভিত্তি স্থাপনকারী ব্যক্তিত্বদের বোঝানো হয়েছে। বিশেষত তার বই টোটেম অ্যান্ড ট্যাবুতে বিশদভাবে এর বর্ণনা করা হয়েছে। এটি আদিম মানবতার বর্বর পশু থেকে একটি নৈতিক স্বনিয়ন্ত্রিত সমাজে রূপান্তরিত হওয়ার একটি রূপক। এখন ফ্রয়েডের এই বিশ্লেষণ কিশোরদের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক, কারণ বয়ঃসন্ধিকালের শিক্ষার্থীরা এখনও তাদের আত্মনিয়ন্ত্রণ পরিপূর্ণভাবে অর্জন করেনি। ফলে তাদের এক্সটার্নাল কন্ট্রোল যদি দুর্বল হয়ে যায়, তাহলে তাদের আচরণে নেতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। তবে এটা সত্যি আসলে যে অতীতে আমাদের দেশের অনেক শিক্ষক তাদের ব্যক্তিগত রাগ, অদক্ষতা বা নিয়ন্ত্রণহীন আচরণের কারণে শিক্ষার্থীদের মাত্রাতিরিক্ত শাস্তি প্রয়োগ করেছেন, এবং যেগুলো পরবর্তীতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা পত্রিকাতে সেগুলো আমরা দেখেছি। কিন্তু বিক্ষিপ্তভাবে কোনো ব্যবস্থার অপব্যবহার হলেই তার সমাধান তো পুরো ব্যবস্থাকে বাতিল করে দেওয়া নয়। অল্প কয়েকজন শিক্ষকের ভুলের কারণে যদি সকল শিক্ষকের শাস্তির অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে আমাদের দেশের পুরো শিক্ষা ব্যবস্থাই তো পঙ্গু হয়ে যায়। আমরা তো জানি যে বিশ্বে এমন কোনো দেশ নেই যে দেশে গাড়ি দুর্ঘটনা ঘটে না বা গাড়ি দুর্ঘটনায় মানুষ মারা যায় না। কিন্তু তাই বলে কি এমন কোনো দেশ পাওয়া যাবে যে দেশ গাড়ি চলাচলটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে? না, পাওয়া যাবে না। বরং তারা কি করেছে? তারা আইন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করেছে। একইভাবে আমাদের দেশেও যদি কোনো শিক্ষক ভুলক্রমে হোক বা সজ্ঞানে হোক, বিক্ষিপ্তভাবেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীকে অন্যায়ভাবে বা নিয়ন্ত্রণহীনভাবে কোনো শাস্তি প্রদান করে, তাহলে সেই শিক্ষকের বিরুদ্ধে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবেই তদন্ত এবং শাস্তির ব্যবস্থা নেওয়া যেতে পারে। পাশাপাশি বাংলাদেশে যে ফৌজদারি আইন রয়েছে, সেই আইনেও কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু বিচ্ছিন্ন অপব্যবহারের কারণে পুরো শিক্ষা ব্যবস্থাকে আজ এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে আমাদের শিক্ষকরা কার্যত শৃঙ্খলা রক্ষায় অসহায়, এবং এর ফল ভোগ করছে কিন্তু শিক্ষার্থীরা নিজেরাই, তাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, সমাজ এবং পুরো রাষ্ট্র। বাংলাদেশে যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন, সেটা বিশেষ করে মাধ্যমিক স্তর বা যারা এই সম্পর্কে খোঁজখবর রাখেন, তারা সবাই জানেন যে আপনি যদি শিক্ষার্থীদের মধ্যে আগে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে কিন্তু জ্ঞান অর্জন বা শিক্ষা অর্জন সহজ হয়। অর্থাৎ আগে শৃঙ্খলা, তারপরে জ্ঞান। বাংলাদেশে সামরিক বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী যে সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন, বা মিশনারি যারা প্রতিষ্ঠান রয়েছে তারা যে সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন, এই সকল প্রতিষ্ঠান কিন্তু দীর্ঘদিন ধরে শৃঙ্খলাবদ্ধ এবং মেধাবী শিক্ষার্থী তৈরির জন্য খুবই সুপরিচিত এবং সুনামধন্য। কারণ এসব প্রতিষ্ঠানে ডিসিপ্লিন ফার্স্ট এই ধারণাটা তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। এই সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যখন ভর্তি হয়, তখন থেকেই তারা জানে যে এখানে নিয়ম অমান্য করলে কোনো ছাড় নেই এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবং ডিসিপ্লিন প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু এ সকল শিক্ষা প্রতিষ্ঠান আপনারা দেখবেন তারা শিক্ষার্থী ভর্তির পূর্বে শুধু তাদের মেধা যাচাই করে না, তাদের শৃঙ্খলা, পারিপার্শ্বিক, এমনকি পরিবারের অনেক তথ্য সংগ্রহ করে। এবং এই সমস্ত তথ্য সংগ্রহের পিছনে কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ হলো এই শিক্ষার্থীকে তারা শৃঙ্খলার মধ্যে রাখতে পারবেন কিনা এবং শিক্ষার্থীর মধ্যে তারা শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারবেন কিনা। অন্যদিকে আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশের সাধারণ যে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে 90 বা 95 ভাগই বোধহয় এমপিও ভুক্ত প্রতিষ্ঠান, বাকিগুলো হয়তো সরকারি প্রতিষ্ঠান। এ সকল প্রতিষ্ঠানে কিন্তু এভাবে কোনো শিক্ষার্থীকে মেধা যাচাই করে বা তার পরিবার, পিতামাতার বিভিন্ন তথ্য যাচাই করে সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু শিক্ষার্থী ভর্তি করার সুযোগ তেমন নেই, থাকলেও খুবই কম। তাছাড়া বাংলাদেশের এই সকল সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থাটা কী আছে সেটা আমরা সবাই জানি। এখানে শিক্ষার্থীদেরকে স্বল্প শিক্ষা উপকরণ, তারপরে বিভিন্ন অর্থনৈতিক এবং সামাজিক শ্রেণী থেকে অর্থাৎ আনইভেন পরিবেশ থেকে উঠে আসা শিক্ষার্থী, যাদের পূর্ব জ্ঞানও আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, অসমান, তাদেরকে নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হয়।
পাশাপাশি আমাদের দেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নানান ধরনের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে। তার মধ্যে রয়েছে ধরেন শিক্ষা বোর্ড নিয়ন্ত্রণ করে, স্থানীয় যে ম্যানেজিং কমিটি তারা নিয়ন্ত্রণ করে, তারপর ধরেন যে শিক্ষা অধিদপ্তর নিয়ন্ত্রণ করে, তারপর ব্যানবিস নিয়ন্ত্রণ করে, তারপর শিক্ষা প্রকৌশল নিয়ন্ত্রণ করে, তারপর উপজেলা যে প্রশাসন রয়েছে তারা নিয়ন্ত্রণ করে। এই নানান রকম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের মধ্যে যে আছে শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কিন্তু শিক্ষার্থীরা নেই, এই নিয়ন্ত্রণের মধ্যে আছে শিক্ষকরা। এর পাশাপাশি কিন্তু রয়েছে সামাজিক চাপ, রাজনৈতিক চাপ এবং নিরাপত্তাহীনতা, প্রাতিষ্ঠানিক নিরাপত্তাহীনতা এবং তার সামাজিক নিরাপত্তাহীনতা। এই সকল নিরাপত্তাহীনতার মধ্য থেকে মাধ্যমিক স্তরের শিক্ষকরা শ্রেণীকক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। এবং সেখানে আপনি দেখবেন যে সমস্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা যেগুলোর কথা আমি বললাম, এই সমস্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা হচ্ছে শিক্ষকের জন্য। সেজন্য আমি প্রথম থেকে বলছি নিয়ন্ত্রিত শিক্ষক এবং অনিয়ন্ত্রিত শিক্ষার্থী। এখন আপনারাই বলেন, এরকম পরিস্থিতিতে যদি আইন করে কাগজ করে সবাইকে বলে দেওয়া হয় যে শিক্ষকরা প্রয়োজনে শিক্ষার্থীদেরকে কোনো ধরনের শাসন করতে পারবে না শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ে, তাহলে বলেন কোন মানুষ, কোন শিক্ষক শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষা করতে পারবে বা শিক্ষার্থীদের মধ্যে নৈতিক এবং ভালো আচরণ তৈরি করতে পারবে? এবং শৃঙ্খলা তৈরি করতে পারলে তারপরেই তো আসবে জ্ঞান অর্জনের প্রশ্ন। তো এই আলোচনাটাও বোধহয় অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো যারা এতক্ষণ আমার কথা শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।